নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব রমাপদ চৌধুরীর লেখা একটি খুব সুন্দর ছোট গল্প। গল্পের নাম স্বর্ণলতার প্রেমপত্র। শুনতে থাকুন আজকের গল্প স্বর্ণলতার প্রেমপত্র। ব্যাপারটা আমি তখনও বুঝতে পারিনি। অলোক কি এমন কথা বলতে চায়? বলতে চাই যদি, তো এত উসখুস করছে কেন? বলেই ফেলুক না। অলোক তখন আমাদের সকলের কাছেই হিরো হয়ে গেছে। হিরো হবারই তো কথা। আমাদের ক্লাসের ফার্স্ট ইয়ারের আর্টসের ছেলেদের মধ্যে ওর মতন সুন্দর চেহারা একজনেরও ছিল না। না, একজনের ছিল, অমিয়। কিন্তু তার কেমন মেয়েলি মেয়েলি চেহারা, মুখে পাউডার মাখত, কোঁচানো শান্তিপুরি ধুতি পরত, কথাবার্তাতেও তার কেমন একটা সখী সখী ভাব ছিল। আমরা তাই ঠাট্টা করে বলতাম সখী বাবু। অলোক কিন্তু অমিয়র মতো ছিল না, একেবারে অন্যরকম চেহারা, অথচ সুন্দর। দোতলা বাসের সামনের সিটে ও একদিন বসেছিল কলেজে আসবার সময়। আমি পিছনে। হাওয়ায় ওর শ্যাম্পু করা হালকা চুল উঠছিল। পিছন থেকে ওর ঘাড়, টিকালো নাক, চিবুক সব মিলিয়ে এমন ছবির মতো লাগছিল। আর ঠিক সেই সময় হঠাৎ আমি দেখলাম কি, ওপাশের সিটে বসা একটি সুশ্রী মেয়ে এক দৃষ্টে সেদিকে তাকিয়ে আছে। আমি নিজের মনেই হেসে ফেলেছিলাম মেয়েটির চোখের দিকে তাকিয়ে। একসঙ্গে কলেজের সামনে বাস থেকে নেমেই সেই কথা বলেছিলাম অলোককে। বলেছিলাম, তোর মতন চেহারা হলে কি করতাম জানিস? লজিকের ক্লাসে প্রক্সির ব্যবস্থা করে যখন রানার কেবিনে এসে সবাই জড়ো হলাম, বাসের দেখার দৃশ্যটা রসিয়ে রসিয়ে আমি বর্ণনা করে মনীন্দ্রকে জিজ্ঞেস করলাম, ওর মতো চেহারা পেলে কি করতিস তুই বলতো? মনীন্দ্র হেসে বললে, কি আবার, চুটিয়ে প্রেম করতাম। অমূল্য আমাকে প্রশ্ন করলে, তুই? বললাম, স্রেফ পকেট মারতাম। ওই চেহারায় ধরা পড়লে কেউ বিশ্বাসই করতো না। মেয়েটিকে বাসের মধ্যে ওর দিকে ওভাবে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে দেখে হেসে ফেলেছিলাম নিজের মনেই। কিন্তু ও বয়সে বুকের মধ্যে কি একটু জ্বালা বোধ করিনি, একটু হিংসে? সেই জন্যই হয়তো বললাম, ওকে পেলে পকেট মারেরা মাইরি লুফে নেবে। অলোক কিন্তু চটল না, ও শুধু হাসল। আসলে ও বোধ হয় কারোর উপর চড়তে জানতো না। এত মিষ্টি ব্যবহার ছিল ওর, এমন মোলায়েম ভাবে কথাবার্তা বলতো যে ওর কাছে নিজেকে ভীষণ ছোট মনে হতো। কিন্তু একটা ব্যাপারে আমরা সবাই একমত ছিলাম, আমি, অমূল্য, মনীন্দ্র। আমরা তখন 7 o'clock দাড়ি কামিয়ে, সিগারেট ধরিয়ে, বড় হবার সঙ্গে সঙ্গে যে কোনো একটি মেয়ের চোখে বিশেষ হয়ে ওঠার আপ্রাণ চেষ্টা করছি। কিন্তু মনে মনে তখন আমরা সকলেই জানতাম, আমাদের কারোর জীবনে কোনোদিন যদি সত্যি সত্যি প্রেম আসে, তাহলে তা নিঃসন্দেহে আসবে অলোকের জীবনে। অথচ অলোক নিজেও তখন হাহুতাশ করছে, অমিয়র অর্থাৎ সখীবাবুর বানানো প্রেমের গল্পে ডুব দিয়ে আমাদের মতোই আনন্দ পাচ্ছে। এমন সময় সেই অঘটন ঘটে গেল। কয়েকদিন ধরেই লক্ষ্য করছিলাম অলোক কি যেন বলবার জন্য উসকুস করছে। আমি শেষ অবধি আর থাকতে পারলাম না। বললাম, কি হয়েছে বলতো তোর? এত অন্যমনস্ক হয়ে যাস কেন মাঝে মাঝে? অলোক কিছু বললে না, শুধু মুচকি হেসে বললে, যা। অথচ অপ্রতিভ ভাব দেখে ওর লাজুক লাজুক তাকানোর মধ্যে সব রহস্য ধরা দিল। আমি বললাম, নির্ঘাত তুই প্রেমে পড়েছিস, বল সত্যি কিনা? অলোক এসবির ক্লাসে কোনোদিনও নোট নেয়নি, তবু সেদিন নোট নেবার ছলে মুখ নামালো খাতার উপর। তারপর ধীরে ধীরে বললে, বলবো বলবো বলবো। তাহলে সত্যিই কিছু ঘটেছে?
সত্যি কোনো মেয়েকে ভালোবেসেছে ও? শুনে অদ্ভুত ধরনের আনন্দ হলো, আর অদম্য এক কৌতূহল। যেন অলোক নয়, আমি নিজেই কাউকে ভালোবেসে ফেলেছি। ক্লাস শেষ হতেই রানার কেবিনে চা খেতে এলাম দুজনে। আর অলোক বললে, অমূল্যদের বলবি না বল? না, কখনো না। একে একে সব কথা বলে গেল অলোক। মনে হলো এই কদিন কারোর কাছে তার গোপন আনন্দের খবরটুকু না দিতে পেরে ও নিজেও দমবন্ধ হওয়ার যন্ত্রণায় ভুগছিল। কি আশ্চর্য, অলোকের উপর আমার কিন্তু একটুও হিংসে হলো না। খুঁটিয়ে খুঁটিয়ে আমি সব কথা জিজ্ঞেস করলাম। আর অলোক যখন মেয়েটির সঙ্গে প্রথম আলাপ হবার কথা, তার নিজের ভয়, সংশয়, অনিশ্চয়তার কথা বিশদভাবে বলে যেত, তখন আমি তন্ময় হয়ে শুনতাম। যেন অলোক নয়, আমি নিজেই একটি উপন্যাসের নায়ক হয়ে উঠেছি। যেটুকু দূরত্ব ছিল, এই একটি ঘটনায় অলোক আর আমি যেন আরো অন্তরঙ্গ হয়ে উঠলাম। আমি জিজ্ঞেস করলাম, এই কি নাম রে তার? স্বর্ণলতা। অলোক মৃদু হেসে কেমন সলজ্জ ভাবে বলেই প্রশ্ন করলে, ভারী মিষ্টি নাম না, তাই না? নামটা আমার খুব সেকেলে লাগলো, তবু কেন জানি না খুব ভালো লাগলো। বললাম, হ্যাঁ, খুব মিষ্টি নাম। স্বর্ণকে দেখবার জন্য আমার তখন প্রচন্ড আগ্রহ, আলাপ করবার তীব্র ইচ্ছে। আমি কি তাহলে অলোকের মুখে তার কথা শুনে শুনে নিজের অজান্তে স্বর্ণর প্রেমে পড়ে গিয়েছিলাম? কি জানি। অলোক কিন্তু কিছুতেই আমাকে নিয়ে যেত না, এমনকি চোখের দেখাতেও তার যেন আপত্তি। আমি বুঝতাম ও আমাকে ভয় পায় কিংবা বিশ্বাস করে না। সেই কথা ভেবে হাসি পেত, কখনো বা রাগ হতো। আমি কি ওর হাত থেকে স্বর্ণকে ছিনিয়ে নেব? ছিনিয়ে নেওয়া কি সম্ভব? তবু ও কেন এড়িয়ে যেতে চায় আমি বুঝতে পারতাম না। আমি তাই মাঝে মাঝে ওকে ঠাট্টা করতাম, বলতাম, কি রে, আমার সঙ্গে আলাপ হলেই আমার প্রেমে পড়ে যাবে নাকি তোর স্বর্ণ? স্বর্ণকে নিয়ে কোনো ঠাট্টা অলোক একেবারেই সহ্য করতে পারত না। ওর উজ্জ্বল মুখখানা তখন কেমন যেন হঠাৎ ম্লান হয়ে যেত। এমন সময় হঠাৎ একদিন খুব খুশি খুশি মুখ নিয়ে হাজির হলো অলোক, যেন পৃথিবী জয় করে এইমাত্র ফিরে এলো। বললাম, কি ব্যাপার, এত ফুর্তি কিসের? অলোক লাজুক হাসি হেসে একটা চিরকুট বের করলে বুক পকেট থেকে, এগিয়ে দিলে আমার দিকে। মাত্র 2 লাইনের একটি চিঠি, স্বর্ণ লেখা। এর চেয়ে মূল্যবান পৃথিবীতে আর কিছুই নেই, যেন থাকতে পারে না। এমনই ভাবে চিরকুটটা ফেরত নিলে অলোক, সযত্নে নরম হাতের স্পর্শে সেটা ভাঁজ করে পকেটে রাখলে। তারপর ওর কপালে দুশ্চিন্তা দেখা দিল। দীর্ঘশ্বাস ফেলে বললে, কি করি বলতো, উত্তর চেয়েছে। উত্তর দিবি? অলোক চুপ করে রইল। তারপর বলল, যা হাতের লেখা আমার। আমি হেসে ফেললাম। সত্যি বেচারির হাতের লেখা সত্যি একেবারে বিশ্রী। ওই হাতের লেখায় কি প্রেমপত্র লেখা যায়? অলোক নিজের মনেই বললে, যেন স্বর্ণর হাতের লেখাটা খুব সুন্দর না রে? সুন্দর না হলেও বেশ পরিচ্ছন্ন, বেশ স্পষ্ট। অলোক কি যেন ভাবলে, তারপর বললে, তোর মতন হাতের লেখা যদি আমার হতো। শুনে ভীষণ ভালো লাগলো আমার। বুকের কোপনে একটা গর্বের ফুল যেন পাপড়ি মেলতে চাইল। অলোকের সঙ্গে কোনো দিক থেকেই আমার কোনো তুলনা হয় না, তবু একটা জায়গায় আমার মাথা যেন অলোককে ছাড়িয়ে অনেক উঁচুতে উঠে গেল। আমার হাতের লেখা সুন্দর, খুব সুন্দর। আর প্রেমের চিঠিও হয়তো আমি ওর চেয়ে অনেক ভালো লিখতে পারবো। ও কি লিখবে? ও তো বনলতা সেন পড়েই নি। অলোক তখনও উসখুস করছে, কি যেন বলতে চায়। যদি বলতেই চায় বলেই ফেলুক না। যদি চায় ওর হয়ে আমি একটা চিঠি ড্রাফট করেও দিতে পারি। ও সেটা নকল করে স্বর্ণকে পাঠিয়ে দিতে পারে।
আমি অপেক্ষা করে রইলাম ও কি বলে শোনবার জন্যে। অলোক অনেকক্ষণ চুপ করে রইল, তারপর হঠাৎ বললে, স্বর্ণ তো আমার হাতের লেখা চেনে না, তুই লিখে দে না। আমি হেসে ফেললাম। আহারে, তোমার হয়ে আমি চিঠি লিখব? তারপর বাপের কাছে ধরা পড়লে আমাকে ঠ্যাঙানি খেতে হোক আর কি। অলোক বাধা দিলে, যা, তা হবে কেন, তোকে তো কেউ চেনেই না। ওহো, আসলে হাতের লেখা টেখা তাহলে বাজে কথা। ধরা পড়ার ভয়ে নিজের হাতে চিঠি লিখতে চাইছে না অলোক। তাছাড়া আর কি, যাকে ভালোবাসিস তার কাছে হাতের লেখাটা লুকোবার দরকার কি শুনি? অলোক কিন্তু ততক্ষণে আমার কাঁধে হাত রেখে অনুনয়ের কণ্ঠে বলছে, শোন না আনন্দ, তোকে লিখে দিতেই হবে। ওর মুখের দিকে তাকিয়ে আমি না বলতে পারলাম না। অনেক সুন্দর সুন্দর কবিতার লাইন দিয়ে, অনেক ফুল তারা পালক সাজিয়ে একটা চিঠি আমি লিখে দিলাম। লিখতে লিখতে মনে হলো যেন অলোক নয়, আমি না দেখা না জানা একটি 16 বছরের মেয়ের উদ্দেশ্যে আমার বুকের সুপ্ত অনুভূতিগুলিকে উজাড় করে দিচ্ছি। কিন্তু একখানা চিঠি লিখেই কি নিস্তার আছে? দিন কয়েক পরেই স্বর্ণর উত্তরটা নিয়ে এসে হাজির হলো অলোক। দেখ আনন্দ, দেখ দেখ, তোর চিঠির তোর হাতের লেখার কত প্রশংসা করেছে। সত্যি, স্বর্ণর চিঠিটা পড়তে পড়তে আমার বুকের মধ্যে কেমন করে উঠল। অলোকের লেখা মনে করে স্বর্ণ যা কিছু লিখেছে, যা কিছু প্রশংসা, তা যেন আমারই প্রাপ্য। আমি তাই ঠাট্টা করে বললাম, দেখিস অলোক, শেষ অবধি স্বর্ণ না আমার প্রেমে পড়ে যায়। শুনে অলোক হাসল, বলল, এবারে আরো ভালো করে লিখে দে উত্তরটা। আমি কি অলোকের অনুরোধ শুনে ভালো করে লিখতে চেষ্টা করতাম? না, জীবনে যে কোনোদিন প্রেমের স্পর্শ পায়নি, প্রেম যার কাছে শুধু বইয়ে পড়া, অনেক দূর থেকে দেখা অস্পষ্ট অভিজ্ঞতা, অথচ অভাবে, হতাশায়, কল্পনার রঙে মেশানো একটি অনুভূতি, একটা চিঠি লেখার সুযোগ পেয়ে তার হৃদয়ই হয়তো কপাট খুলে দিয়েছিল। একদিন তাই সন্দেহ হলো, আমি অলোকের হয়ে স্বর্ণকে চিঠি লিখছি, নাকি আমি নিজেই তার কাছে কৃপা প্রার্থীর মতো ছুটে যেতে চাইছি। স্বর্ণ কে? সে কেমন দেখতে? আমাকে দেখে সে ঘৃণায় মুখ ফেরাবে কিনা, এসবের হিসেব নিতে ইচ্ছে হতো না। আমার শুধু মনে হতো আমি নিজেই যেন স্বর্ণ নামের কোনো একটি মেয়েকে প্রেম নিবেদন করছি। এক এক সময় তাই অলোককে আমার অসহ্য লাগতো স্বর্ণর চিঠিগুলো। কারণ সে চিঠিতে আনন্দর কোনো ভূমিকা নেই। সেখানে দেখতাম স্বর্ণ সমস্ত মন জুড়ে বসে আছে অলোক। আনন্দ বলে কেউ আছে এ খবরই সে জানতো না। সেদিন তাই অলোক যখন আবার একটা চিঠি লিখে দিতে বললে, আমি হেসে বললাম, ওসব চলবে না রোজ রোজ। স্বর্ণকে একটা চুমু খেতে দিবি বল, তাহলে লিখে দেব। তা না হলে যাও বাবা, নিজে লিখে নাও, যাও। আমি ভেবেছিলাম আমার কথা শুনে অলোক হাসবে, কিন্তু ও হাসতে পারল না। অসহ্য কোনো কষ্টে ওর সমস্ত মুখ মুহূর্তে কেমন বিকৃত হয়ে গেল। বুঝলাম ও খুব আঘাত পেয়েছে। তখন তো জানতাম না, কাউকে যখন আমরা ভালোবাসি তখন ভেতরে ভেতরে আমরা তাকে শ্রদ্ধাও করি। অলোক অসহায় দুর্বলের মতন আমার হাতের উপর হাত রাখলে, বললে, তুই আনন্দ, তুই এসব কথা বলিস না। ওর মুখের দিকে তাকিয়ে আমি অপ্রতিভ বোধ করলাম। মনে হলো এখনই বুঝি ওর দু চোখ ঠেলে জল গড়িয়ে পড়বে। অলোক আমাকে বলেছিল, অমূল্যদের তুই এসব কথা বলিস না। আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম বলবো না, কিন্তু আমার মাঝে মাঝে ভয়ই হতো, যদি কোনো কারণে স্বর্ণ তার বাবা মার কাছে ধরা পড়ে, যদি অলোকের বাবার কাছে গিয়ে অভিযোগ করেন তারা। মনীন্দ্র প্রথম শুনেই বলেছিল, করেছিস কি তুই? ধরা পড়লেই তো শালা বলবে তোর লেখা ও।
মরবি তুই, দেখিস। বাড়ি জিনিসটা তখন আমাদের কাছে একটা কঠোর শাসনের রক্তচক্ষু। বাবাকে কোনো কোনো পারিবারিক অশান্তির মুহূর্তে দেখে মনে হতো পুলিশ ফাঁড়ির দারোগা। সাদা কথায় বাবা, মা, মেচকা, বড়দা, এমনকি শেষ দিকেও আমরা ভয় পেতাম। তাই প্রায়ই মনে হতো প্রতিজ্ঞা চুল হয়ে যাক, অমূল্যদের সব কথা খুলে বলি। ওরা অন্তত সাক্ষী দেবে যে চিঠিগুলি আমার লেখা নয়, অর্থাৎ হাতের লেখাই শুধু আমার। সেদিন নানার কেবিনে এসে বসেছি। মনীন্দ্র, অমূল্য ওরা সখীবাবুকে ঘিরে ধরেছে, আর কোঁচানো ধুতির ডগাটা কাগজের ফুলের মতন মা হাতের মুঠোতে তুলে অমিও দিব্যি তার প্রেমের গল্প বলে যাচ্ছে। ছেলেটাকে দেখলেই আমার গা জ্বালা করত। আমরা যে এমন হন্যে হয়ে ঘুরে বেড়াই, কই একটি মেয়েও তো ফিরে তাকায় না, অথচ প্রতিদিনই এক একজন নতুন প্রেমিকা জোটে ওর। আমি তো দেখিনি, বাস থেকে নামতেই একটা মেয়ে বললে, শুনুন। সখীবাবু বলে যাচ্ছিল, আর অমূল্য, মনীন্দ্র গোগ্রাসে গিলছিল তার বানানো গল্প। আমি অমিয়কে আঘাত দেবার জন্যই বললাম, আরে দূর দূর, ওসব কে শুনতে চায়? অলোক আসুক, তার কাছে শুনবি। অলোক? অলোক? ওরা সকলেই চমকে উঠল, আর আমি যতখানি সম্ভব বাড়িয়ে বাড়িয়ে, ফেনিয়ে ফেনিয়ে, যতখানি সম্ভব সুন্দর করে তার প্রেমের গল্প শোনালাম ওদের। চিঠি লিখে দেবার কথাও। মনীন্দ্র সব শুনে বললে, ও বেটা ধরা পড়লে তুইও মরবি, ও স্রেফ তোর ঘাড়ে দোষ চাপাবে। তা চাপাক, তোরা তো সাক্ষী রইলি, তখন দেখা যাবে। কিন্তু আমার ইচ্ছে হতো অলোক তার স্বর্ণকে বলুক চিঠিগুলি আমার লেখা, তার প্রতিটি শব্দ আমার অনুভূতি দিয়ে গড়া, হাতের লেখাটাও। কিংবা সে সবই গোপন করে রাখুক, শুধু একটি দিন স্বর্ণকে দেখতে দিক, শুধু চোখের দেখা, আর কিছু নয়। আমি তখন কল্পনায় স্বর্ণকে দেখি। স্বর্ণর একটা মিষ্টি সুন্দর চেহারা আমার বুকের মধ্যে আঁকা হয়ে গেছে। এদিকে অলোক আমার উপর খুব চটে গিয়েছিল, আমি কেন সব কথা অমূল্যদের বলে দিয়েছি। আমি রেগে গিয়ে বলেছিলাম, বেশ করেছি, তুই আর আসিস না আমার কাছে চিঠি লেখাতে। কিন্তু বেচারি না এসেই বা পারবে কেন? তখনও আমার হাতের মুঠোর মধ্যে। তখন ইচ্ছে করলে আমি ওকে 2 আঙুলে ধরা ফড়িংয়ের মতো ছটফটিয়ে মারতে পারি, ইচ্ছে করলে ওকে কাশের আকাশে উড়িয়েও দিতে পারি। অর্থাৎ তখন হাতের লেখা বদলানোর উপায় আর নেই অলোকের। আমার শরণাপন্ন তাকে হতেই হবে। তখন আর সব কথা স্বর্ণকে খুলে বলবার সাহসও নেই তার। পাছে সব কথা শুনে স্বর্ণ তাকে ঘৃণা করতে শুরু করে, অবিশ্বাস করতে শুরু করে। আমি তাই সেদিন আবার বললাম, এক একটা চিঠির দাম এক একটা চুমু। স্বর্ণকে একটা চুমু খেতে দিবি বল, তবে লিখে দেব। অমূল্য আর মনীন্দ্র হো হো করে হেসে উঠলে, বললে, ঠিক বলেছে আনন্দ। কিন্তু অলোকের মুখ সাদা হয়ে গেল। ও এক অসহ্য যন্ত্রণা লুকিয়ে হাসবার চেষ্টা করতেই ওর মুখটা কেমন বিশ্রী দেখালে। তা দেখাক, ওই বা আমাকে এভাবে এড়িয়ে এড়িয়ে চলবে কেন? স্বর্ণকে একটা দিনও কি চোখের দেখা দেখাতে পারে না? একটা দিন আলাপ করানোর সুযোগ পায় না? আমি বুঝতাম ও নানা অজুহাতে স্বর্ণকে আমাদের কাছ থেকে আড়াল করে রাখতে চায়। কিন্তু ও প্রায়ই বলতো, জানিস স্বর্ণর সঙ্গে দেখা হলো। স্বর্ণ কি বলেছে জানিস? বলেছে আমাকে না পেলে সারা জীবন রেখে দে তোর স্বর্ণ, রেখে দে। আমি বিরক্ত হয়েই একদিন বলেছিলাম। তারপর ওর মুখের দিকে তাকিয়ে একটু কষ্ট হয়েছিল। বলেছিলাম, হ্যাঁ রে, প্রায় তো তোদের দেখা হয়, তাহলে এত চিঠি লেখালেখি কেন? অলোক খুব লজ্জা পেয়েছিল। তারপর বলেছিল, মুখে কি মনের কথা বলা যায় রে? কিন্তু চিঠিতে তো
অলোকের মনের কথা আমি লিখতাম না, লিখতাম বোধহয় নিজেরই মনের কথা। স্বর্ণকে নয়, যে কোনো একটি মেয়েকে। আমার কামনা, বাসনা, অতৃপ্তির রং বুলিয়ে লিখতাম সেই সব চিঠি। এমনই ভাবেই দিন চলছিল, দিনের পর দিন, মাসের পর মাস। হঠাৎ একদিন অলোককে কেমন যেন উদ্ভ্রান্ত দেখালো। দিনে দিনে ওর শরীরের সমস্ত রক্ত যেন কেউ ধীরে ধীরে নিংড়ে নিচ্ছে। ওর চোখের দৃষ্টি বদলে গেল, কেমন একটা রুক্ষ প্রতিবাদের মতো মনে হতো ওকে। একদিন জিজ্ঞেস করলাম, কি হয়েছে রে অলোক, আর তো চিঠি লেখাস না? একটা তাচ্ছিলের ভঙ্গি করে অলোক বললে, বলবো বলবো। সেদিন কলেজ ছুটির পর আমরা দুজনে হাঁটতে হাঁটতে কার্জন পার্কের দিকে চলে গেলাম। তখন কার্জন পার্কের চেহারা অন্যরূপ। ট্রামের ঘর ঘর ছিল না, লোকের ভিড় ছিল না এতখানি। অনেকখানি জায়গা জুড়ে ফুল ফুল ঘাস, নিঃশব্দতা, নান আলো, অন্ধকার, মালিশ। আমরা দুজনে এসে আরো নির্জন একটা কোণ বেছে নিয়ে বসলাম। মা কনুইয়ে ভর দিয়ে হাত ছোয়া, দাঁতে ঘাসের একটা লম্বা শীষ কাটলাম। জিজ্ঞেস করলাম, বলতো কি ব্যাপার? অলোক একটা দীর্ঘশ্বাস ফেললে, বললে, স্বর্ণর বিয়ে। কার সঙ্গে? আমি চমকে উঠে জিজ্ঞেস করলাম। অলোক তার ছেলের সঙ্গে বললে, কে জানে, আমি জানতেও চাইনি। তারপরে পকেট থেকে একটা বান্ডিল বের করলে। সেই চিরকুট থেকে শুরু করে যত চিঠি স্বর্ণ তাকে লিখেছিল, যেগুলো উত্তর লেখার জন্য দরকার, এই অজুহাতে আমি মাঝে মাঝেই পড়তে নিতাম। পড়ে ভালো লাগতো, নতুন করে বেঁচে উঠতে ইচ্ছে হতো। যেগুলো পড়ে মনে হতো যেন কোনো একটি মেয়ে, একটি শান্ত স্নিগ্ধতার শরীর, একটি উজ্জ্বল গভীর মন আমাকেই লিখেছে, আমাকে। আমার সমস্ত অতৃপ্তি আর শূন্যতা ভরে যেত। অলোক সেই বান্ডিলটা আমার সামনে রাখলে। তারপর দীর্ঘশ্বাসে স্বরে বললে, সব শেষ হয়ে গেল আনন্দ, সব শেষ। বলে পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে আমাকে একটা দিল। একটা প্যাকেটের গায়ে ঠুকে ঠুকে নিজের ঠোঁটে চেপে রইল। তারপর অনেকক্ষণ কি যেন ভাবলেও দেশলাই বের করে ফস করে একটা কাঠি জেলে আমার সিগারেটটাও ধরিয়ে দিল, নিজেরটাও ধরালে। কেসি দাসের মাথায় একেবারে আকাশ ছুঁয়ে আলো জ্বলে জ্বলে তখন খেলার খবর লেখা হয়ে যাচ্ছে। খবর জ্বলে উঠছে এক এক লাইন, কিন্তু আমার সেদিকে কোনো আগ্রহ নেই তখন। অলোক আবার বললে, আজ রাত্রে সব শেষ হয়ে গেল আনন্দ। আজ রাত্রে? আমি চমকে উঠলাম। হ্যাঁ, আজই স্বর্ণর বিয়ে। আমার মনে হলো আমি ভীষণ দুর্বল হয়ে পড়ছি। আমার মনে হলো আমার শরীরে কোনো শক্তি নেই, আমি ভেঙে পড়েছি। সব শেষ হয়ে গেল, কথাটা বারবার আমার কানের কাছে বাজলো। আমার মনে হলো যেন আমি নিজেই আমার কোনো প্রেমিকার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম। মনে হলো কেউ আমার জীবনের সমস্ত আনন্দ শুষে নিয়ে চলে গেল। আমি বুঝতে পারলাম আমি স্বর্ণকে কোনোদিনও দেখিনি, চিনি না, তার কণ্ঠস্বরও আমার কাছে অচেনা। তবু আমি নিজেরই অজান্তে তাকে ভালোবেসে ফেলেছিলাম। অলোক সিগারেটে পরপর কয়েকটা টান দিলে, তারপর ফস করে আরেকটা দেশলাই কাঠি জেলে চিঠির বান্ডিলটা তার উপরে ধরালে। অলোক! আমি চিৎকার করে উঠলাম। আমি দ্রুত চিঠির বান্ডিলটা হাত থেকে কেড়ে নিলাম। বললাম, এ কি করছিস অলোক? অলোকের মুখ আবছা দেখা যাচ্ছিল। মনে হলো একটা অসহ্য যন্ত্রণাকে ওর বুকের মধ্যে চেপে রাখার চেষ্টা করছে ও অনেকক্ষণ চোখ বুজে রইল। তারপর বললে, দে আনন্দ, পুড়িয়ে শেষ করে দি। ওগুলোকে আমার ভয়, ভীষণ ভয়। কাছে থাকলে না জানি
কবে কি করে বসি। ছি ছি, শেষে স্বর্ণ যদি কোনো ক্ষতি করে বসি, যদি রেগে পাগল হয়ে গিয়ে। আমি ওর হাত চেপে ধরলাম, বললাম, তোর ভয় নেই, এগুলো আমার কাছে থাক। যখন এই চিঠিগুলোকে তোর আর কোনো ভয় থাকবে না, যখন ঝালা জুড়িয়ে গিয়ে শুধু একটা মিষ্টি স্মৃতি হয়ে থাকবে চিঠিগুলো, তখন তোকে এগুলো দিয়ে দেব। অলকা স্বর্ণর চিঠিগুলো ফেরত চায়নি, নাকি একবার চেয়েছিল, আমি খুঁজে পাচ্ছি না, এই অজুহাতে ফেরত দিইনি। এই চিঠিগুলো আমারই যে, এই চিঠিগুলো তখন আমার। কতদিন কতবার যে পড়েছি, কতবার লিখে দেওয়া উত্তরের লাইনগুলো মনে পড়েছে। এক এক সময় আমার মনে হয় আমি স্বর্ণকে দেখেছি, আমি স্বর্ণকে চিনি, স্বর্ণর কথা শুনেছি। ওই তো হেসে হেসে কত মিষ্টি করে ও বলছে, হেই, তুমি শরীরের যত্ন নিচ্ছ না কেন বলো তো? এই, তুমি ওভাবে চলন্ত বাস থেকে কোনোদিনও নামবে না। আজ অলোক কোথায় চলে গেছে জানি না। অলোক কি করে, কোথায় আছে, বেঁচে আছে কিনা কিছুই জানি না। কয়েকটা যুগ পার হয়ে গেছে, অলোক আজ দূরে সরে গেছে, অনেক দূরে। কিন্তু স্বর্ণ আজও আমার কাছে আছে, আমার পাশে পাশে। যেদিনই নিজেকে নিঃস্ব মনে হয়, যেদিনই কোনো গভীর বেদনা আমার বুকে পাথর হয়ে চেপে বসে, সেদিনই স্বর্ণ সেই চিঠিগুলো বের করে খুলে দেখি, পড়ি। আর মনে মনে কল্পনায় ভাবতে ইচ্ছে করে, স্বর্ণ কোথায় জানি না, অনেক দূরে, অনেক বিস্তৃতি পেরিয়ে কোনো এক অশান্ত অতৃপ্ত মুহূর্তে তার স্বামী সন্তানদের লুকিয়ে হয়তো তার ভাঙা তরঙ্গের নিচ থেকে দুপুরের নির্জনতায় আমার লেখা চিঠিগুলো খুঁজে বের করে সে চিঠি পড়ে। সে পড়তে পড়তে অলোকের চেহারা এখন নিশ্চয় তার কাছে ঝাপসা হয়ে গেছে, অলোককে সে ছুঁতে পারে না। চিঠিগুলো পড়তে পড়তে তাই কোনো এক সময় আমার লেখা তারা, ফুল, কাশ, আকাশ, গভীর যন্ত্রণা অনুভব করতে করতে আমাকেই ছুঁয়ে যায় স্বর্ণ, আমাকে। ঠিক যেভাবে আজও আমি মাঝে মাঝে স্বর্ণর চিঠিগুলো। তবে কি আমরা যখন গল্প লিখি, গল্প পড়ি, তখন এমনই কোনো অদেখা স্বর্ণ আর বিস্তৃত অলোকের সঙ্গে একাত্ম হয়ে যাই? শেষ হলো আজকের গল্প, রমাপদ চৌধুরীর লেখা গল্প স্বর্ণলতার প্রেমপত্র। বেশ চমৎকার, সুন্দর একটি গল্প। আপনাদের কেমন লাগলো? এই চ্যানেলে যারা আমার পুরো গল্প পাঠ শুনছেন, তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে, অবশ্যই এখানে লাইক করবেন এবং গল্পটিকে বা গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল। আপনারা যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। আর হ্যাঁ, নোটিফিকেশন অবশ্যই অন রাখবেন। এই চ্যানেলে প্রতিদিনই আমি একটি করে নতুন গল্প পড়ে শোনাচ্ছি। আপনাদের মতামত, আপনাদের পছন্দ অপছন্দ কমেন্ট বক্সে আমাকে জানান। আপনাদের মতামত অত্যন্ত মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। প্রতীক্ষায় রইলাম আপনাদের মতামতে। সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়।